আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। লেবানন ও গাজা দুই জায়গায় একই সঙ্গে বোমা ফেলছে ইসরায়েল। আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন যুক্তরাষ্ট্র ছাড়া ইহুদি রাষ্ট্রটির আর কোনো মিত্র নেই। যদিও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত ৪০ বছর ধরেই স্বপ্ন দেখছিলেন ইরানের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যুক্তরাষ্ট্র, তার পরিবর্তে এবার সম্ভবত ইরানের সরাসরি কোপের নিচে পড়তে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইরানের দফারফা করার শখ ইসরায়েলের দীর্ঘদিনের। এবার নেতানিয়াহু এমন একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছেন যার মধ্য দিয়ে তার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের সবকটি সন্ত্রাসী রাষ্ট্রকে তিনি ধ্বংস করতে পারবেন। অন্তত সে সুযোগ তার সামনে তৈরি হয়েছে। ৪০ বছর আগে প্রকাশিত একটি বই থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার লক্ষ্য পূরণে একটি কৌশল বেছে নেন। নেতানিয়াহুর দৃষ্টিতে সন্ত্রাস হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ভীতি তৈরির জন্য নিরপরাধ মানুষের ইচ্ছাকৃত ও নিয়মতান্ত্রিকভাবে হত্যা, পঙ্গু করা এবং ভয় দেখানো। ইসরায়েল গত বছর গাজায় যা করেছে এবং এখন লেবাননে যা করছে তা এই নীতিরই বাস্তব রূপ। নেতানিয়াহুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের তত্ত্ব হচ্ছে সবকিছুর আগে শক্তি প্রয়োগ। যেমনটি তিনি ২০০২ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে কংগ্রেসের শুনানিতে বলেছিলেন। তিনি বলেন, আপনি যদি সাদ্দামকে ক্ষমতা থেকে সরিয়ে দেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই অঞ্চলের সব সমস্যার ইতি ঘটবে। নেতানিয়াহুর বিশ্বাস ছিল শাসন ব্যবস্থার পরিবর্তন পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। সে সময় এক রিপ্রেজেন্টেটিভ জন টিয়ার্নি প্রশ্ন তোলেন, নেতানিয়াহুর বক্তব্যের সত্যতা প্রমাণে তার কাছে কোনো প্রমাণ আছে কি, নাকি একটি নেহাতেই কল্পনা? জবাবে নেতানিয়াহু বিস্ময় প্রকাশ করে বলেন, ১৯৮৬ সালেও তাকে একই প্রশ্ন করা হয়েছে। এর উত্তরে সন্ত্রাসী শাসন এবং সন্ত্রাসের সঙ্গে মোকাবেলার একমাত্র উপায় সন্ত্রাসের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা। তিনি জানান তার কাছে এর উপর একটি বইও রয়েছে। টিয়ার্নি এ সময় পাল্টা প্রশ্ন করেন, যেভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র করছে। টিয়ার্নির এ প্রশ্নের জবাব দেন ওই সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা আফগানিস্তানের ব্যাপারে অন্য কিছু দেখেছেন। তারা দেখেছেন বহু মুসলিম দেশ ও আরব দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকার চেষ্টা করেছে। আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে ব্যর্থতার মধ্যে দিয়ে। তবে আরব রাষ্ট্রগুলো সম্পর্কে নেতানিয়াহুর মন্তব্য যে পুরোপুরি প্রলাপ ছিল তা কিন্তু নয়। ইরাক থেকে লেবানন ও সিরিয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যত বেশি নৈরাজ্য তৈরি করেছে, পশ্চিমাপন্থী আরব দেশগুলো তত বেশি ওয়াশিংটন ও তেল আবিবের কাছাকাছি এসেছে। ইরাকে হামলার আগে একটি মন্তব্য করেছিলেন নেতানিয়াহু, যা ভুলে যাওয়া ঠিক হবে না। তিনি বলেছিলেন, একজন দক্ষ রিয়েল এস্টেট স্পেকুলেটর হিসেবে যে কোনো উপায়ে তিনি যতটা সম্ভব জমি অধিগ্রহণ করতে চান। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ক্ষেত্রে সক্ষমতা প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি আবাসন ব্যবসার ৩টি নীতির মতো। এই নীতির নাম ৩L: লোকেশন, লোকেশন, লোকেশন। আর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ের ৩টি নীতি হল জয়, জয় এবং জয়। যত বেশি বিজয় আসবে, পরের জয়টি ঠিক ততটাই সহজ হয়ে যাবে। তিনি কংগ্রেসের ওই ভাষণে বলেন, আফগানিস্তানে প্রথম জয় ইরাক পরবর্তী বিজয়কে আরও সহজ করে দেয়। ইরাকে দ্বিতীয় জয় তৃতীয় জয়কে আরও সহজ করে তুলবে। তবে এটা জয়ের প্রকৃতিতে পরিবর্তন আনতে পারে। বিষয়টি এমনই ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। উল্টোটাও ঘটতে পারে, বিস্ফোরণও ঘটতে পারে। তবে তারপরও বলা যায় এটা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে। ইরাক ও পরবর্তী লেবাননে হামলার পর ঠিক তেমনটি ঘটতে দেখা গেছে। ২০১১ সালে পুরো অঞ্চল জুড়ে বিস্ফোরণ ঘটে যায়। এগুলো ইসরায়েলের জন্য ঝুঁকিমুক্ত ছিল না। তবে বিদ্রোহের সমাপ্তি ঘটানো পাল্টা বিপ্লব নিশ্চিত করেছিল কোনো অস্থিতিশীল শক্তি থাকবে না, যা নেতানিয়াহু ওই তত্ত্বতে ভুল প্রমাণ করে।
বাস্তবতা হচ্ছে 2011 পরবর্তী ব্যবস্থা আরও বেশি ইসরায়েলপন্থী হয়ে ওঠে। এই পরিস্থিতির হাত ধরেই 2020 সালে 4টি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। তবে সেই চুক্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে কোনো ছাড় দেয়া হয়নি। তবে সম্পর্ক স্বাভাবিকীকরণের এই চুক্তি 7ই অক্টোবরই সমাপ্ত হয়। 8ই অক্টোবর থেকে নেতানিয়াহু ও তার সহযোগীরা ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের নীতি গ্রহণ করে এবং অধিকৃত অঞ্চলে উপনিবেশ স্থাপনকে আরও ত্বরান্বিত করে। সম্প্রতি ঘটে যায় হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনা। এর মধ্যে দিয়ে নরকের দরজা খুলে দেন নেতানিয়াহু। হিজবুল্লাহর নেতাকে এমন নির্লজ্জ বেপরোয়াভাবে হত্যা করা, পুরো ব্লক ধ্বংস করার জন্য কয়েক ডজন 1 টন মার্কিন বোমা ব্যবহার এবং একই হামলায় ইরানের একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়। এরপর ইরানের প্রতিক্রিয়া কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র। নেতানিয়াহুর হাতে এখন অবশ্য একটি ট্রাম্প কার্ড রয়েছে, যুক্তরাষ্ট্র, তাদের অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক কভার। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব দাবি করেছেন, নাসরাল্লাহ তার হত্যার ঠিক আগ দিয়ে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিলেন। লেবানন সরকার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকেও অবহিত করে। তবে এই দেশ দুটো উল্টো দাবি করে নেতানিয়াহু অস্ত্রবিরতিতে সম্মত ছিলেন। বিষয়টি সর্বৈব মিথ্যা ছিল। নাসরাল্লাহর মৃত্যুর কয়েকদিন আগে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেন। ওই সময় খামেনি জানান, নাসরাল্লাহকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল, তিনি যেন ইরানে পালিয়ে যান। গত সপ্তাহের যে দিন নেতানিয়াহু জাতিসংঘে বক্তৃতা করেন, সেদিনই তিনি নাসরাল্লাহর উপর হামলার অনুমতি দেন। ওই দিন জাতিসংঘকে নেতানিয়াহু অন্ধকার ঘর এবং ফিলিস্তিনিদের নিজ আবাস বলে অভিহিত করেন। ওই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, তারা জিতে গেছে, যদিও বিশাল হল ওই সময় প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ইসরায়েলের চলমান তৎপরতার প্রতিবাদ জানাতে চেয়ার ছেড়ে উঠে যান বেশিরভাগ দেশের প্রতিনিধিরা। জয় জয় জয়, এই কৌশলটি 22 বছর আগে উচ্চারণ করেছিলেন নেতানিয়াহু। এখন সেই কৌশল ধরে এগুচ্ছে ইসরায়েল। যদিও গত 1 বছরে গাজাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা এবং কয়েক হাজার লোককে হত্যা করার পরও তারা চূড়ান্ত জয় অর্জন করতে পারেনি। জাতিসংঘ হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে 40 বছর আগে নেতানিয়াহু রাষ্ট্রদূত হিসেবে উপস্থিত ছিলেন। ওই সময় এই সংস্থায় ফিলিস্তিনের কোনো আসন ছিল না। তবে গত জুন থেকে জাতিসংঘের 193টি পূর্ণ সদস্যদের মধ্যে একটি তারা। সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত 146টির মধ্যে অন্যতম ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদ গত মাসে একটি প্রস্তাব পাশ করে যাতে আগামী 12 মাসের মধ্যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের দখলদারিত্বের অপ্রতিরোধ্য ব্যবধানে অবসানের দাবি জানানো হয়। গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত একই রায় দেয়। বলা যেতে পারে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। ইসরায়েলের বিশ্লেষক ওরি গোল্ডবার্গ মনে করেন, ইসরায়েলের জন্য কেবল ইসরায়েলই আছে, তাদের কাছে বাকি বিশ্বের অস্তিত্ব নেই। ইসরায়েলের সঙ্গে তারা দেখে যুক্তরাষ্ট্র এবং মুষ্টিমেয় কয়েকটি মিত্র রাষ্ট্রকে, বাকি সবাই ইসরায়েলের কাছে বৈরী দেশ। জাতিসংঘে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না। এরপর তিনি বাইবেলের প্রসঙ্গ টেনে তার কার্টুন ম্যাপ দিয়ে 4টি ফ্রন্ট চিহ্নিত করেন। এগুলো হলো গাজা, জাডিয়া এবং সামারিয়া বা অধিকৃত পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অর্ধেকের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। নেতানিয়াহু দীর্ঘদিন থেকেই চান ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক যুক্তরাষ্ট্র। নাসরাল্লাহর মৃত্যুর পর অন্তত ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছে ইসরায়েল। ইরান তার পরম বন্ধু নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে 180টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। ফলে যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে যায় এই দুটি দেশ। তবে এতে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দোহায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, তারা ইরানের সঙ্গে মতবিরোধের বইটি চিরতরে বন্ধ করতে চান। এই মন্তব্য ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের মতো। এটি সেই মধ্যপ্রাচ্য নয় যার জন্য নেতানিয়াহু এতদিন কাজ করেছেন। যতই মানুষকে হত্যা করুক না কেন, ইসরায়েলের সামরিক শক্তির শূন্যতা এবং বিচ্ছিন্নতার সম্পূর্ণ বাস্তবতা এখন সবার কাছে পরিষ্কার। নেতানিয়াহুর জন্য মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হল পাশার শেষ দান। নাসরাল্লাহকে হত্যার পর থেকে সেই দিকেই এগোচ্ছেন তিনি। তবে নেতানিয়াহু জুলিয়াস সিজার নন এবং লিটানি নদী এখনও ইসরায়েলের পূর্বাবস্থা হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।